রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে ভবনটিতে ফায়ার সেফটি ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার দুপুরে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে 3 ঘন্টা। পানির সংকট, ভেতরে দাহ্য বস্তু, উৎসুক জনতার ভিড় ও সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের সক্ষমতা কাজে লাগানো যায়নি। দর্শক, এ বিষয়ে বিস্তারিত রিপোর্টটি নিয়ে করেছেন রাকিব হাসান। বেলা 2টার দিকে রাজধানীর হাজারীবাগে ফিনিক্স লেদার কমপ্লেক্সের 6তলা ভবনের 5তলা থেকে সূত্রপাত হয় অগ্নিকাণ্ডের। ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে 6তলায়, ক্ষতিগ্রস্ত হয় ভবনটিতে থাকা বেশ কয়েকটি কারখানার। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। দীর্ঘ প্রায় 3 ঘন্টার চেষ্টার পর বেলা 3:45টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এটা আমাদের আনুমানিক 3 ঘন্টারও কম লেগেছে, 3 ঘন্টারও কম। 6তলা ভবনটিতে কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না বলে জানান পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম। এটা খুবই কম ছিল, যৎসামান্য, মানে 2-1টা এক্সটিংগুইশার ছাড়া আমরা এখনো দেখি নাই। এটা খুঁজলে পাওয়া যাবে, কিছু এক্সটিংগুইশার আছে, বাট আমাদের নির্বাপন হলে বোঝা যাবে আসলে কি ছিল, এখনো দেখলে বোঝা যাবে। নিজেদের সক্ষমতা থাকা সত্ত্বেও রাস্তাঘাট সরু এবং রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি থাকার কারণে আগুন নেভাতে সমস্যা হয়েছে বলে জানান তিনি। বাইরে থেকে বেশি একটা করতে পারি নাই, এটা আমাদের ব্যর্থ, মানে আমাদের এই কাজটা যে করতে পারি নাই, এটা এই এলাকার এবং এখানকার যে সেটআপ, এই সেটআপের ব্যর্থতা। এদিকে ভবনের ভেতরে থাকা মেশিন ও মালপত্র পড়ে গেলেও অক্ষত অবস্থায় 4টি কোরআন শরীফ উদ্ধার করা হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। রাজধানীতে এখনো নতুন বছরে সব বই পায়নি প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থী অভিভাবকরা স্কুলে এসেও খালি হাতে ফিরে যাচ্ছেন বই না পেয়ে। ধাপে ধাপে কয়েকটি বই পেলেও বাকিগুলো নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। ফলে হতাশা আর সিলেবাস সম্পন্ন করা নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরাও। যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে দ্রুত সব শিক্ষার্থীর হাতে পাঠ্যপুস্তক পৌঁছাতে কাজ করছে মন্ত্রণালয়। রাজীব হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপু আছেন বিস্তারিত রিপোর্টটি নিয়ে। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই নতুন মোড়কে বইয়ের কাঁচা গন্ধ আকৃষ্ট করে শিক্ষার্থীদের, বাড়ে বই পড়ার অসীম আগ্রহ। বছরের শুরুতে নতুন বইয়ের গন্ধ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার কথা থাকলেও বাস্তব চিত্র কিন্তু পুরোটাই আসলে আলাদা। অথচ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বই পেয়েছে মাত্র 19% শিক্ষার্থী। এর মধ্যে বেশিরভাগই বই পেয়েছেন প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা। অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীদের অধিকাংশ এখনো বই পায়নি। নতুন বছরে বই পেলে আমাদের একটা মানে ওটা পড়াশোনা যেটা স্টার্ট হয়, এখন আমাদের কি হবে। আর বইগুলো তো খুব বড় বড়, যেমন হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন, তারপর জীববিজ্ঞান, এগুলো তো শেষ করা কোনো ইজি ব্যাপার না। বলতে আমরা কিছুই পাইনি। আমরা যদি নতুন বই না পেয়ে থাকি তাহলে আমরা সিলেবাস কিভাবে কমপ্লিট করব? এমন অনেকগুলো বই আছে যেগুলো আর এখনো পড়া ফিল আপ করা যাচ্ছে না, অনেক বড় বড় চ্যাপ্টার আছে। সর্বশেষ প্রাথমিকের 9 কোটি 20 লাখ বইয়ের মধ্যে মাত্র 4 কোটি 81 লাখ 61 হাজার বই ছাপা হয়েছে। আর মাধ্যমিকের 31 কোটি বইয়ের মধ্যে প্রায় 3 কোটি বই ছাপা হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সব মিলিয়ে 7.5 কোটির মতো বই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হলেও বই না পাওয়া নিয়ে হতাশ অভিভাবকরা। এখনো বই পায়নি, ওরা আমার 3টা না 4টা বই পাইছে। বই পাইতে যদি দেরি হয় তাহলে তো ওদের সিলেবাস কভার করতে অবশ্যই সমস্যা হবে। সিলেবাস কমপ্লিট করতে না পারে তাহলে তো বাচ্চারা ভালো রেজাল্ট করতে পারবে না। পড়াটা তো তার আগায় নিয়ে আসতে হবে, সেটা তো সে পারতেছে না। অতি দ্রুত বইটা দেওয়ার জন্য এই বছর আমরা এখনো বই পাচ্ছি না। তাহলে একটা 8-9 এর বাচ্চা আপনার কি পড়বে আর কি পরীক্ষা দিবে সেটা বলেন। তবে প্রায় 4.5 কোটি শিক্ষার্থীদের জন্য 41 কোটি বিনামূল্যে পাঠ্য বই ছাপানো হয়েছে। সেই হিসেবে এখনও 81% শিক্ষার্থী বই পায়নি। কেন এমন হলো তার ব্যাখ্যা দেন প্রতিষ্ঠান শিক্ষকরা। ওরা একসাথে হয়তো সব বইগুলো পেলে সবগুলো বই একসাথে পড়া শুরু করতে পারতো, একসাথে আরম্ভ করতে পারতো। এখন দেখা গেল একটা বই পেল না, তাহলে বই না পেলে বইয়ের ভিতর কি আছে, সিলেবাস কি, ওরা তো জানতেছে না। অনলাইনে পড়ে যতটুক পারো আগাও, বই যখনই আসবে আমাদের জন্য তখন আগাতে সুবিধা হবে। এদিকে সরকারের তরফ থেকে জানানো হয়েছে দ্রুতই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে কাজ করছে মন্ত্রণালয়। 4টা বই দিয়ে কি সিলেবাস মেকআপ হবে? 4টা বইয়ে এখনো তো হবে না, কারণ যেহেতু আমাদের মাত্র 6 মাস পিটেস হয়ে যাবে, সেহেতু আমাদের কাছে এটা একটা রাফ টাইম। সিলেবাস যেহেতু পেয়েছি তাহলে এই 4টা বই পড়তে হবে আমাদেরকে। এটা পড়ে আর কি শেষ করে পরে যদি এই বইগুলো পড়বো। আমরা ক্লাস 9-এ পড়ি, আমরা তাও একটাও বই পাই নাই। আমাদের ক্লাস যে নিচে 6 তারা 3টাও বই পাইছে, তাহলে আমরা কিভাবে পারবো?
বাকি বইগুলো না পাওয়া হলে আমরা খুবই মনে করেন খুবই ভাবে একটা আপসেট হব, মানে এটা আমাদের জন্য খুবই ভুল হবে। অবু সাদপু, মাই টিভি, ঢাকা। 2024-25 শিক্ষাবর্ষের MBBS ভর্তি পরীক্ষা দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়েছে। এবছর 19টি কেন্দ্রে একাধিক ভেন্যুতে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত 1 ঘন্টার এই পরীক্ষায় অংশ নেন পরীক্ষার্থীরা পরীক্ষা শুরুর আগে সকাল 8টা থেকে কেন্দ্রে প্রবেশের জন্য তল্লাশি কার্যক্রমের মধ্য দিয়ে যান। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় আবেদন জমা পড়েছে 1,35,261টি, যেখানে কোটা সহ মোট আসন রয়েছে 5,380টি। এর মানে এবছর একটি আসনের জন্য 25 জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, সরকার আসন সংখ্যা বৃদ্ধি নয়, বরং কলেজগুলোর সক্ষমতা বাড়ানোর দিকে কাজ করছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় চলতি বছরের মাঝামাঝি জাতীয় সংসদ নির্বাচন দেয়া সম্ভব বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। দ্রুত নির্বাচন না দিলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাওয়ারও ঘোষণা দেন তারা। নির্বাচন কমিশন বলছে, প্রধান উপদেষ্টার কথা মতো নির্বাচনের প্রস্তুতি চলছে। আর প্রাক্তন জনপ্রশাসন সচিব আবু আলম শহীদ খান বলেছেন, নির্বাচনকে অর্থবহ করতে সকলের সহযোগিতা প্রয়োজন। ইউসুফ আলীর বিস্তারিত রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট সরকারের পতন ঘটলে দায়িত্বভার গ্রহণ করেন নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব নেয়ার পর সংস্কারের বিষয়ে তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় কয়েক মাসের মধ্যেই গ্রহণযোগ্য নির্বাচনের দাবি ওঠে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। ভোটার লিস্ট রেডি, এটা শুধু যে আপনার বেশি দিন লাগার কথা, 1 মাসের মধ্যেই আপনার যদি হালনাগাদ কেউ করতে চায় সেটা করতে পারবে, এটাও ঘোষণা আছে। সবই তো তৈরি আছে এবং নির্বাচন কমিশনে বলেছে যে আমরা রেডি। আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট মধ্যেই নির্বাচন সম্ভব। দাবি না মানলে আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয়। সর্বাগ্রে সংসদ নির্বাচন দিতে হবে। যদি সংসদ নির্বাচন না দেয় তাহলে আমরা বাধ্য হব ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। নির্বাচন কবে নাগাদ হতে পারে এ নিয়ে সবশেষ তথ্য দেওয়া হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আমাদের প্রস্তুতিটা হচ্ছে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। রাজনৈতিক দলগুলোর দাবি অনুযায়ী এবছরের মাঝামাঝি নির্বাচনের আয়োজন করা সম্ভব কিনা এ নিয়ে কথা হয় প্রাক্তন সচিব আবু আল শহীদ খানের সাথে। তিনি বলেন, অর্থবহ নির্বাচনের জন্য সকলের আন্তরিকতা প্রয়োজন। আমরা যদি অতীত অভিজ্ঞতার কথা দেখি তাহলে 3 মাসের মধ্যে একটা নির্বাচন করা সম্ভব, কিন্তু সেই নির্বাচনের মান কেমন হবে সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। তাই আলাপ আলোচনার ভিত্তিতে সংস্কার কী কী প্রয়োজন, কী কী না করলেই চলবে না, বা কী কী হলে একটা ভালো নির্বাচন করা যাবে, সেই ব্যাপারে ঐকমত্যে পৌঁছে একটা নির্বাচনের রোডম্যাপ অবশ্যই ঘোষণা করা যেতে পারে। জুন জুলাইয়ের মধ্যে তো এখনই নির্বাচন চাইলেই তো দেওয়া সম্ভব হবে না, সেটা তো আলাপ আলোচনার বিষয়। বাট আমরা দ্রুত নির্বাচনও করতে পারি এবং আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে পারি। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সকল বিষয়ে সংস্কার সেরে নির্বাচন নাকি কয়েকটি বিষয়ে সংস্কার করে নির্বাচন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য না হওয়ায় নির্বাচন বিলম্বিত হওয়ার সংশয় সৃষ্টি হয়েছে, যার পরিপ্রেক্ষিতে দ্রুত নির্বাচনের দাবি উঠেছে। তবে চলতি বছরের মাঝামাঝি নির্বাচন হবে কিনা এ বিষয়টি নিশ্চিত হতে তফসিল ঘোষণার দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্ম এখন অনেক বেশি প্রযুক্তির সাথে সম্পৃক্ত এবং অনেক বেশি তারা জানে, কিন্তু এই জানার কখনো শেষ নেই। এ কারণে তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার একটি অভিজাত রিসোর্টে ঢাকা কলেজের রিইউনিয়ন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ঢাকা কলেজে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তিনি ঢাকা কলেজে প্রাগৈতিহাসিক যুগে লেখাপড়া করেছেন। 1963-65 ব্যাচের পড়াশোনাকালীন ঢাকা কলেজের অনেক বন্ধুদের অনুষ্ঠানে পেয়েছেন। তখনকার সময় আর এখনকার সময় অনেক পার্থক্য, চিন্তা ভাবনা, প্রযুক্তি এবং জেনারেশনে বিরাট পার্থক্য। তরুণ প্রজন্ম এখন অনেক অ্যাডভান্স, তারা অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত, অনেক বেশি তারা জানে, কিন্তু ওই জানাটার কখনো শেষ নাই। এবং যে কথা আমি বলতে যাচ্ছি যে সবচেয়ে বেশি তাদের লেখাপড়াটার উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ঢাকা কলেজ একসময় ছিল, ইট ওয়াজ দ্য হাইয়েস্ট, ইনফ্যাক্ট বলা যায় যে সবচাইতে উঁচু একটা প্রতিষ্ঠান ছিল। ওই গৌরবটা যেন আমরা না হারাই।
জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, তরুণ যুব সমাজ চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত ও পেশি মুক্ত নতুন দেশ চায়। জামায়াত ইসলামী ও সাম্যের বাংলাদেশ চায়। এ প্রজন্ম বুকে রক্ত দিয়ে নতুন স্বাধীনতা এনে দিয়েছে। প্রয়োজনে জামায়াত রক্ত দিয়ে হলেও এই স্বাধীনতা ধরে রাখবে ইনশাআল্লাহ। বিকেলে চুয়াডাঙ্গা জেলা শহরে টাউন মাঠে জেলা জামায়াত ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে আমির বলেন, 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ ও তার দোসররা চাটি বাটি নিয়ে পালিয়ে গেছে। আমরা আমাদের সন্তানদেরকে কথা দিচ্ছি, তোমরা যে ন্যায় বিচার এবং তোমরা বৈষম্য সমাজ চেয়েছিলে, আমরা আল্লাহর উপর ভরসা করে বলছি সেই সমাজ প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত, সেই স্লোগান বাস্তবায়ন হওয়া পর্যন্ত জীবন যায় যাবে, কিন্তু আমরা আমাদের আন্দোলন ছাড়ব না ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব এর ভিত্তিতে নির্বাচন হতে হবে। প্রতিটি ভোটারের ভোটের অধিকার বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে জাতীয় সরকারের হবে, আর এজন্য আন্দোলন করতে হলে তা ইসলামী আন্দোলন করবে। বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের 5ম জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কার্যক্রম প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বক্তব্য শেষে তিনি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণ ফ্যাসিবাদীদের মতো হয়ে উঠছে। এতে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে। দুপুরে রংপুর সিটি বাজারে দলীয় কার্যালয় উদ্বোধন শেষে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। নুরুল হক নূর বলেন, দেশের মানুষ আওয়ামী লীগের কবর রচনা করেছে। তারা রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। নতুন করে নির্বাচনে অংশগ্রহণের অধিকার আওয়ামী লীগের নেই। যেই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি, যারা এতগুলো মানুষকে হত্যা করেছে, রাজপথে রক্ত ঝরিয়েছে, গুলি করিয়ে মেরেছে এবং বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে একটা বিদেশি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে, সেই আওয়ামী লীগের রাজনীতি করার কোনো নৈতিক ভিত্তি এবং নৈতিক অধিকার নাই। এবং আমরা আশা করি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। আগামী নির্বাচন না, শুধু এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে। আওয়ামী লীগ আর এদেশের রাজনীতিতে কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না এবং এদেশের জনগণ সেই সুযোগ দেবে না। অন্যায় অনিয়ম ঠেকাতে প্রত্যেক জেলা উপজেলার মানুষকে নিয়ে গ্রুপ তৈরি করা হবে বলে জানিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড় মকবুলা রহমান সরকারি কলেজ মাঠে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, সৃষ্টিকর্তা তাদের যে সুযোগ দিয়েছে সেটি আমানত মনে করেন। এই আমানত রেখে মানুষের কল্যাণে যা কিছু করা যায় তারা করবে। বিগত 16 বছরে রংপুর বিভাগ সহ পঞ্চগড় অনেক বৈষম্যের শিকার রয়েছে। কয়েকটি রাস্তা ছাড়া কিছুই হয়নি, একটা শিল্প কারখানাও হয়নি। তাদের বেশি কিছু দরকার নেই। যেটুকু পঞ্চগড়ের মানুষের পাওনা বা হক, সেটা কিভাবে আদায় করা যায় সেটার প্রাণপণ চেষ্টা করবে তারা। আমরা কখনো কল্পনাও করি নাই যে আমাদের জীবদ্দশায় এই সুযোগ আমাদেরকে দিবে। আমরা এই আমানতটাকে রেখে মানুষের জন্য যা কিছু করা যায় লিগালি লজিক্যালি আমরা সেগুলো করার সর্বোচ্চ চেষ্টা করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে সৃষ্টি হয়েছে নানা বিতর্কের। বিভিন্ন সংস্থার সংস্কারের অংশ হিসেবে পুলিশ সংস্কার কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। গঠিত হয়েছে পুলিশ সংস্কার কমিশন। এরই মধ্যে সংস্কারের জন্য সরকারের কাছে সুপারিশ পেশ করেছে কমিশন। পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পক্ষে সহযোগিতা চেয়েছেন পুলিশ প্রধান। আর তরুণ রাজনীতিকরা বলছেন, পুলিশের জন্য আলাদা কমিশন করে পুরনো প্রথা বাতিল করা প্রয়োজন। এ নিয়ে দেখুন নুসরাত শারমিনের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের সময় পুলিশের নৃশংসতায় প্রাণ হারান বহু ছাত্র জনতা। ফ্যাসিস্ট সরকারের ক্ষমতা কায়েমের বাহন হতে গিয়ে জনতার বন্ধুখ্যাত পুলিশ ছিটকে পড়ে যায় জনসাধারণ থেকে, হয়ে ওঠেন সকলের তীব্র আক্রোশের কারণ। ভেঙে পড়ে গোটা পুলিশ বাহিনী। 5 আগস্টের পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর পুলিশ বাহিনীকে আবারও ঢেলে সাজানোর পরিকল্পনা করা হয়। গঠিত হয় সংস্কার কমিশন।
আগস্ট পরবর্তী সময়ে পুলিশকে জনবান্ধব করতে সংস্কারের অংশ হিসেবে বিশাল রদবদল করা হয় পুরো পুলিশ বাহিনীতে। নতুন জায়গায় অলিগলি চিনতে সাময়িক অসুবিধা হলেও ধীরে ধীরে পুলিশ ফিরে পাচ্ছে তার চিরচেনা রূপ। জানিয়েছেন জনমনে আবারও আস্থার সঞ্চারে কাজ করছেন তারা। জনগণের সাথে পুলিশের যেটা দূরত্ব তৈরি হয়েছিল কিছু অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে, আমরা চাই না সেসব ঘটনার পুনরাবৃত্তি হোক। জনগণের পূর্ণাঙ্গ সহযোগিতা চাই। আশা করি জনগণ এবং পুলিশ মিলে সমাজ থেকে আমরা অপরাধীদেরকে বিতাড়িত করতে সক্ষম হব। পুলিশ সংস্কারের প্রশ্নে পুলিশকে বিরাজনীতিকরণে জোর দেওয়া উচিত বলে মনে করেন নতুন আইজিপি বাহারুল আলম। সেই সাথে পুলিশকে আরও কার্যকর করতে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানান তিনি। পুলিশ সংস্কার কমিশন আলাদাভাবে কাজ করছেন এবং ওনারা বিভিন্ন সময় বলেছেন যে পুলিশের বিরাজনীতিকীকরণ মানে রাজনৈতিক কুপ্রভাব থেকে মুক্তির জন্য তারা অল্টারনেটিভ চিন্তা করছেন। তা আমরা এখনও ওইটার অপেক্ষায় আছি ওনারা আসলে কী সুপারিশ দেন। তবে আমরা মনে করি যে কোনো না কোনো একটা পথ বের করা উচিত। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যতটা কমিয়ে পুলিশ যেন নিরপেক্ষভাবে তার আইন প্রয়োগ করতে পারে। সংস্কার অবশ্যই প্রয়োজন উল্লেখ করে এই সংস্কারকে পুঁজি করে কেউ যেন অরাজকতা তৈরি করতে না পারে সেদিকে খেয়াল রাখার দাবি তরুণ রাজনীতিকদের। সেই সাথে সংস্কারের পাশাপাশি ভালো রাজনীতিবিদদের কোনো বিকল্প নেই বলে মনে করেন তারা। পুলিশ ক্ষমা চাবে, এদেরকে মেরে ফেলেছে ওদেরকে মেরেছে, কি লাভ? ক্ষমা চেয়ে কি লাভ হবে? কালকে আবার ক্ষমা চাবে। গত 15 বছরে কত র্যাব হত্যা করেছে, কত সাধারণ মানুষকে হত্যা করেছে, আমরা এই ব্যাপারে কথা বলিনি। তো আমার কথা হলো একটা সময় এখন আসছে আমরা আবেগটাকে বাদ দিয়ে বিবেকে আসি, দেশ পরিচালনায় ভালো মানুষ থাকবে। পুলিশকে আসলে কেন্দ্রীভূত ফোর্স আকারে রাখার দরকার নাই, বরং হচ্ছে যে আপনি প্রত্যেকটা যে প্রশাসনিক ইউনিট আছে, যেমন ধরেন সিটি কর্পোরেশনের একটা পুলিশ ইউনিট, প্রত্যেকটা পৌরসভা, প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের নিজস্ব পুলিশ ফোর্স থাকবে। পুলিশের কেন্দ্রের যে ইউনিটটা থাকবে সে কাজটা করবে হচ্ছে পুলিশকে রিক্রুট করা, ট্রেন করবার পরে তাদেরকে হচ্ছে পুলে দিয়ে দিবে। যে স্থানীয় প্রশাসনের যে কয়জনকে পুলিশ আকারে দায়িত্ব দেওয়া দরকার তারা পত্রিকায় বিজ্ঞাপন দেবে। দ্বিতীয়ত হচ্ছে পুলিশের ওভারসাইটের জন্য আলাদা কমিশন দরকার, ইন্ডিপেন্ডেন্ট কমিশন। ব্রিটিশ আমলে প্রণীত কিছু কিছু আইন ও প্রবিধান যুগের প্রয়োজনে সংস্কার বা হালনাগাদ করা জরুরি বলে মনে করেন পুলিশ সংস্কার কমিশন। সেই সাথে পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক মতাদর্শ না দেখার সুপারিশ করেন তারা। একই সাথে পুলিশ আইন 1861, ফৌজদারি কার্যবিধি 1898 এবং পিআরবি 1943 পরিবর্তন বা পরিমার্জন করার সুপারিশ করেন তারা। সংস্কার করা আমার দায়িত্বের মধ্যে পড়ে না, আমরা শুধু কিছু সুপারিশ করি যে এই ধারাগুলো আমরা চেঞ্জ করা দরকার। কিছু কিছু ধারা আমরা দেখেছি যেগুলো আমাদের হয়তো 1861 সালের আইন মানে 150 বছর হয়ে গেছে। দীর্ঘদিনের লেজুর ভিত্তিক অবস্থান থেকে বেরিয়ে নতুন ইমেজে জনমানুষের আস্থা অর্জনের চেষ্টা করছে পুলিশ বাহিনী। আর এই প্রচেষ্টাকে আরও সামনে এগিয়ে নিতে পারে সংস্কার প্রক্রিয়া। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। রাজধানীর পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু বাংলাদেশ ট্রেন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 28তম আসর। শুক্রবার ছুটির দিন হওয়ায় সকাল থেকে মেলা প্রাঙ্গণে আসেন ক্রেতা দর্শনার্থীরা। দুপুর গড়াতেই জমজমাট হয় পুরো প্রাঙ্গণ। মেলা প্রাঙ্গণে প্রবেশের পর বরাবরের মতো প্রিয়জন আর পরিবার নিয়ে পানির ফোয়ারের আশেপাশে সময় কাটাচ্ছেন দর্শনার্থীরা, ছবি তুলছেন। দেখে শুনে প্রয়োজনীয় পণ্য কেনায় ভিড় করছেন বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নেও। মেলা শুরুর পর দ্বিতীয় শুক্রবার আজ দুপুরের পর থেকে ক্রেতা সমাগম বাড়তে থাকায় হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে। ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন অফার ও পণ্য ছাড় দিচ্ছেন তারা। বেশ কিছুদিন ধরে ঊর্ধ্বমুখী সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, ঔষধ, শিশু খাদ্য সহ সবকিছুরই দাম আগে থেকে বেড়েছে প্রায় দ্বিগুণ। তার উপর শতাধিক পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। অর্থ বছরের মাঝামাঝি সময় নতুন করে ভ্যাট বাড়ানোয় আরেক দফা বাড়বে দাম, যদিও কিছু ক্ষেত্রে ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা। এস এম তানভীরের রিপোর্ট। দেশে চলমান মূল্যস্ফীতির মধ্যেই হোটেল, রেস্তোরাঁ, মোবাইল রিচার্জ, ইন্টারনেট, ঔষধ, কোমল পানীয় সহ প্রায় শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট বাড়িয়েছে সরকার। বেশ কিছুদিন ধরেই অনেক পণ্যের দাম বেড়েছে প্রায় দ্বিগুণেরও বেশি। এই অবস্থায় নতুন করে কর বাড়লে আরও বাড়বে পণ্যের দাম। বাড়তি দামে পণ্য কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। যদিও ব্যবসায়ীদের আন্দোলনের মুখে হোটেল, রেস্তোরাঁর বাড়তি ভ্যাট প্রত্যাহার করেছে এনবিআর। দেশের সরকার জনগণের দিকে না তাকিয়ে সরকার কিভাবে চলবে এটাই তারা লক্ষ্য করতেছে, জনগণের প্রতি তাদের কোনো খেয়াল নাই। আমি দেখতেছি প্রত্যেকটা প্রোডাক্টে 10 থেকে 15 টাকা বেড়ে গেছে। যেমন এই বিস্কিটটা আমি গত মাসে নিয়েছি 60 টাকায়, এখন বর্তমানে হয়ে গেছে 70 টাকা।
বিশেষ করে ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় প্রতিনিয়ত বিক্রেতাদের সাথে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন ক্রেতারা। প্রত্যেকটা কোম্পানিতে শুধু দাম বাড়তি এখন, যেমন দেখাচ্ছি আমি, যেমন এই টোরাক্স স্কোয়ার ট্যাবলেটটা আগে ছিল 12 টাকা পিস, এখন করছে 30 টাকা পিস। এই ট্যাবলেট ছিল 8 টাকা পিস ভিটাবিয়ন, এখন করছে 12 টাকা পিস। ভ্যাট যদি বাড়ে তাহলে আরও বেশি বাড়বে, এতে ক্রেতাদের নিয়ে আমাদের সাথে অনেক ঝামেলার সৃষ্টি হয়। আগে তো ওষুধের একটা প্রোডাক্টের দাম বাড়লে আমাদেরকে ইনফর্ম করতো, এখন আর ইনফরমেশনও দেয় না, অটোমেটিক বেড়ে যায়। হ্যাঁ, আমরা পড়ছি বিভাগে। আমার মনে হয় ঔষধের ব্যবসা আমরা আর করতে পারবো না। প্রাইস অনেক হাই হয়ে গেছে, এটা হলো মেন রিজন। আর মেডিসিনের দাম আগের থেকে একটু বেড়ে গেছে রেঞ্জ। ইসের মধ্যে পজিশনে আনতে হলে তো আপনাকে তার টাকার দরকার, যে চোর দাওর যা আছে সবার উপরেই ট্যাক্স বাড়াবে। মনিটরিং এর মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ না করে উল্টো কর বাড়ালে ক্রেতাদের উপর বাড়বে চাপ। তাই বাজার নিয়ন্ত্রণ সহ পণ্যের দাম নাগালের মধ্যে এনে ভ্যাট বাড়ালে লাভবান হবে সরকার সহ সাধারণ জনগণ। এস এম তানবীর, মাই টিভি, ঢাকা।